খুব অল্পতেই তুষ্ট হয়ে যায় এদেশের মানুষ, আবার অল্পতেই মানুষ বিরক্ত হয়ে যায়, অল্পতে মানুষ অখুশি হয়ে যায়, কিন্তু সে অখুশিটা বেশি দিন থাকে না। বেশ জ্ঞানগর্ভ আলোচনায় বলা যায় যে এটার মধ্যে যে শুধু পলিটিক্স বলছি তা না, এর মধ্যে আমরা গান নিয়েও কথা বলছি। আমরা পলিটিক্যাল ভিউ এবং অ্যানালাইসিস, স্পোর্টস অ্যানালাইসিস এগুলো নিয়ে কথা বলছি। শুনি আবার রাকিব ভাই, আপনার সাথে কথা বলে যেটা ভালো লাগছে যে সাধারণত পলিটিক্যাল আলোচনা করলে আমরা দেখা যায় যে পলিটিক্স নিয়ে বা দেশীয় পলিটিক্স নিয়ে আমরা আলাপ করতে থাকি, কিন্তু আপনি পলিটিক্সের বাউন্ডারিটা ছাড়িয়ে আপনি আরও ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় কথা বলছেন, এটা ভাল লাগছে। একটু আমাকে কি বলবেন যে হামের ব্যাপারটা খুব সংক্ষেপে, যে হাম এবার আমরা যেভাবে হাম দেখছি, এরকম হাম কিন্তু আমি 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 কিন্তু হামে কেউ মারা গেছে এটা শুনি নাই আমার জীবনে। আমার আমার জীবনী প্রায় 50-এর কাছাকাছি, আমি আচ্ছা। কিন্তু আমার জীবনে শুনি নাই হামে মানুষ মারা গেছে। তাহলে অপুষ্টি কি এই মানে অপুষ্টি কি আগে কোনোদিন ছিল না, হঠাৎ করে অপুষ্টি তৈরি হলো? এটা আপনি কি বলবেন? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে ধরেন হাম তো আমরা একটা মিজেলস বলি। তো মিজেলসে আমি কখনো মিজেলস ডায়াগনোস পেশেন্ট দেখি নাই। তো এবার হচ্ছে কি হামের এটা নিয়ে আমি অনেক কথা বলে ফেলছি, শর্টলি একটু বলি আপনার এখানে। সেটা হচ্ছে ধরেন হামের এখানে যে আমাদের ইন্টিরিয়ম টাইমে যে টিকার একটা জটিলতা ছিল বা টিকা যে সরকার কিনে নিবেন, অনেক এখানে দোষারোপের রাজনীতি ছিল। আমি এই অংশে যেতেই চাই না। সর্বশেষ যে ইউনিসেফ একটা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তারা জানিয়েছে তারা সরকারকে 10 বার সতর্ক করেছিল, 5 বার চিঠি দিয়েছিল। এখানে আসলে ধরুন ওপেন টেন্ডারে যে টিকা কেনার যেটা ব্যাপার-স্যাপার ছিল, সেই ওপেন টেন্ডারে টিকা কিনতে গিয়ে সরকার আসলে ডিলে করে ফেলেছিল। সরকারের যে মানে ব্যাপারটা এমন ছিল না যে সরকার ইচ্ছা করে করেছে বা সরকার বাচ্চাদেরকে মেরে ফেলার জন্য করছে। এরকম কোনো ইনটেনশনই ছিল না সরকারের। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে একটা অজ্ঞতা ছিল, একটা অনভিজ্ঞতা ছিল, একটা অবহেলা ছিল। তো যার কারণে আসলে পুরো একটা ডিজাস্টার কন্ডিশন দাঁড়িয়েছে এখানে। তো এখন পর্যন্ত সম্ভবত ৫৮১ জন বা ৪৮১ জন এরকম শিশু মৃত্যুবরণ করেছে। এখনও প্রায় ৩০-৪০ হাজার শিশু আক্রান্ত রয়েছে। তো আমাদের এই সরকার যে কাজটা করেছে, সরকার ক্ষমতা নেওয়ার পরপরই আপনার ওপেন টেন্ডারটাকে বাদ দিয়ে আবার সে পুরনো সিস্টেমে গিয়ে ১,৮০,০০,০০০ শিশুকে ভ্যাকসিনেশনের আওতায় এনেছে। তো এর মধ্যে যারা আসলে আক্রান্ত হয়ে পড়েছে তাদের মধ্যে অনেকে হয়তো নিউমোনিয়া হয়ে তারপর হচ্ছে কি আইসিইউ লাইফ সাপোর্ট লাগতে পারে, ক্রিটিক্যাল কন্ডিশন হয়ে মারা যেতে পারে। কিন্তু নতুন করে আশা করি এই ওয়েভটা কমে যাচ্ছে এবং আমার মনে করি যে এই মে মাসে এটা না, কিন্তু ওয়েভটা কমে যাবে। আরেকটা ব্যাপার আমি বলি যে টিকা কেনার ব্যাপারে একটা ঝামেলা ছিল। কিন্তু এটাও তো সত্যি। আমি কিন্তু ২০২৫-এ, আমি যদি পুরো ২০২৫টা আমি চিন্তা করি, হুম। আমি ২০২৫-এ কোনো ক্যাম্পিংও দেখি নাই। শুধু টিকা না, এখানে মানে যে হামের যে ক্যাম্পেইন থাকে সরকারের পক্ষ থেকে, এই ক্যাম্পেইনটা অফ ছিল। তারপরে ভিটামিন এ ক্যাপসুল কেনাটা অফ ছিল, কারণ ভিটামিন এ ক্যাপসুলের ঘাটতি হলে হামের রিস্ক ফ্যাক্টরটা বাড়ে, মানে মিজেলসের রিস্ক ফ্যাক্টরটা বাড়ে। এবং শুধু তাই না, আরও ধরেন আপনার যক্ষ্মার ওষুধ মানে টিউবারকুলোসিস যে ওষুধ যেটা সরকারের পক্ষ থেকে দেওয়া হয় সেটা বন্ধ ছিল। তারপর হচ্ছে আপনার পোস্টেড ক্যান্সারদের জন্য যে প্যাট সিটি স্ক্যানের যে রিয়েজেন্ট স্পেসিফিক অ্যান্টিজেন পিএসএ সেটা কেনা বন্ধ ছিল। তারপরে আমাদের এখন আবার হঠাৎ করে আপনার এইডসের একটা আউটব্রেক বাড়ছে। আমার পরিচিত ২ জন মানুষের আমি এরকম পাওয়া গেছে, মানে আমার পরিচিত, মানে আমি চিনি আরকি ওদেরকে। ২ জন এইডসে ডায়াগনোসড হয়েছে এইচআইভিতে। তো অনেক ধরনের আউটব্রেক হচ্ছে। এখন মানে আমাদের হেলথ তো একটা মানে খুবই সেনসিটিভ একটা ইস্যু। এখানে ধরেন একটা সেকেন্ডও ডিলে করার সুযোগ নেই। যেমন আপনাদের মিডিয়া, হাসপাতাল কিংবা হচ্ছে পুলিশ স্টেশন, এগুলো ১ মিনিটের জন্য কোনোদিন বন্ধ থাকার সুযোগ নেই। মানে আমার না থাকলে আমার জায়গায় রিপ্লেসমেন্ট কাউকে থাকতে হবে। এটাও এরকম একই সিস্টেম। সাধারণ জনগণ কিন্তু মনে করতেছে যে বিএনপির আমলে এটা হচ্ছে, তার বিএনপি দায়ী। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে কি, ধরেন আপনার গত কিছুদিন ধরে পত্রিকায় দেখলাম যে এরকম নিউজ আসতেছে যে এতগুলা তুলনা কম্প্যারিজন করতেছে আরকি। ২৩ এরকম ছিল, ২৪ এরকম ছিল, ২৫ এরকম ছিল, ২৬ এরকম ছিল। শুধু হামের মৃত্যুর ক্ষেত্রে না, আপনি যদি দেখেন এখানে ধরেন আপনার ধর্ষণের ক্ষেত্রে, খুনের ক্ষেত্রে, ছিনতাইকারীর ক্ষেত্রে। এখন বিএনপির ক্ষেত্রে এটা আমি বলি কেন, বিএনপির আসলে কপালটা খুব খারাপ। বিএনপি যখন ক্ষমতা নেয় তখনই আপনি ৯১ বলেন, ২০০১ সালে বলেন, তখন মানে আরব মিডল ইস্টে একটা ক্রাইসিস শুরু হয়, যুদ্ধ লাগে। তেলের সংকট তৈরি হয়, আবারও সেটা হয়েছে। তারপরে আস্তে, আস্তে একটা মানে আমাদের ধানের সংকট হলো, বোরো ধানের, হাওর অঞ্চলে অতিবৃষ্টিপাতে। আর এর বাইরে এগুলো হচ্ছে। এই ক্ষেত্রে আমি মনে করি যে সরকারের আসলে কমিউনিকেশনে একটু দুর্বলতা রয়েছে। এটা বিগত ২ সরকারের আমলেই তার ছিল এবং এই সমস্যাটা সে সিরিয়াসলি নেয় কিনা আমি জানি না, কিংবা সমস্যাটা সে কাটিয়ে ওঠার চেষ্টাও সে করছে না। আরেকটা উদাহরণ আপনাকে দেই। ধরেন ২০০১ সালে যখন টিএবি রিপোর্ট আসলো যে বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন। এখন ২০০১ সালে সে মাত্র ক্ষমতা নিল। এটার রিপোর্টটা পুরোটা ২০০০ সালের রিপোর্ট অনুযায়ী করা হয়েছে। মানে ২০০০ আপনি চলে গেছেন আমার হাতে ক্ষমতা হ্যান্ডওভার করে, আপনার পুরো দায়ভারটা আমার এখানে আসতেছে এবং মিডিয়াতেও সেটা ফলো করে আসতেছে, সবাই এটা বিশ্বাস করে ফেলতেছে। কিন্তু এটাকে যে ডিবাঙ্ক করার বা এটাকে যে যুক্তি, তথ্য উপাত্ত দিয়ে এটাকে খণ্ডন করার, এই কাজটা বিএনপি সরকারকে আমি আগেও দেখিনি। আমি ছোটোবেলা থেকে পলিটিক্স ফলো করি, মানে আমার ৪ সাল থেকে আমার প্রত্যেকটি পলিটিক্যালি ইনসিডেন্টস এভিডেন্স আমার মনে আছে। শুধু বাংলাদেশ না, বিশ্বে যখন যে দেশে যে ঘটনাগুলো ঘটছে, তা আমি এটা আগে থেকে দেখতেছিলাম যে সে
এই কাজটা সে কখনোই করে না, এবারও সে একই কাজ দিচ্ছে। এই কারণেই পাবলিক আসলে তার কি উচিত না এটাকে ডিফাইন করা? ডেফিনেটলি করা উচিত, এবং তার একটা স্ট্রং মিডিয়া পিআর করা উচিত। এর অর্থে এই নয় যে সরকারকে শুধুমাত্র চাওয়াবাজি করার জন্য জাস্ট সে যে কাজটা করতেছে এটাই করবে। দেখেন আপনি খুব হাস্যকর, আপনি দেখেন নিউজ আসতেছে তার মানে বিএনপির পেজ থেকে বা তারেক রহমানের পেজ থেকে আসতেছে, পায়ে হেঁটে অফিসে গেলেন তারেক রহমান। তো মানুষ তো পায়ে হেঁটে যায়, হাতে হেঁটে যায়, নাহলে আপনি কাঁধে করে নিয়ে যেতেন। তো এই জিনিসগুলো কেন যে করতেছে, এগুলো করে তারেক রহমান যে ভালো 8-10টা কাজ করতেছে এগুলো হাস্যকর বানায় ফেলতেছে, এগুলো ওনার আশেপাশে মানুষজনই করতেছে। তখন এগুলো আমাদের কাজ হচ্ছে কি ভুলটা ধরিয়ে দেওয়া, ভুল ধরিয়ে দেওয়ার পরে যদি সে নিজের ভুলটা যদি ধরাতে না পারে, নিজেকে আপগ্রেড না করতে পারে, তাহলে তো এটা আমার আপনার কিছু করার নেই। আপনি কি আশা করেন বিএনপি গভর্নমেন্ট আসলে কেমন স্টেপ এখন নেওয়া উচিত এই মুহূর্তে? এই যে আইন শৃঙ্খলার অবস্থাটা খারাপ, কিংবা ধরেন মব কালচারটা বন্ধ হলো না, মব কালচারটা তো না, বন্ধ হয়ে যাবে, এটা বন্ধ হয়ে যাবে, মব এটা কমে আসছে, এটা বন্ধ হয়ে যাবে। বা আমি যদি আরও একটু ক্লিয়ার করে বলি যে ওই সময় বেশ কিছু শিক্ষকদেরকে হেনস্থা করা হয়েছে, হেনস্থা করা হয়েছিল, তাদের চাকরিটা কি ফেরত পেয়েছে তারা? বেশিরভাগ ক্ষেত্রে পায়নি। পায়নি, এটা সময় লাগবে। এটা অলরেডি আপনি দেখেন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাংবাদিকরা তখন দেখা করেছেন, দেখা করে বলেছেন যে আমাদের যেসব সাংবাদিকরা বিনা অপরাধে, তারা অনেকের অপরাধ আছে, আবার অনেকে আছে বিনা অপরাধে বা অপরাধটা কম, তারা অনেক দিন থেকে কোনো ট্রায়াল ছাড়া অনেকে দেখা গেছে যে তারা একই সাথে জেলে বন্দী। একই সাথে 3 জায়গায় তারা নাকি গুলি করছে। হ্যাঁ, এনে মানে ব্যাপারটা হচ্ছে ধরেন এই ইউনূস সরকার আমলে কিছু জিনিস হাস্যকর করে ফেলেছিল ধরেন, বা আওয়ামী লীগের আপনার বিচারের ক্ষেত্রে আমরা তো বলি যে আওয়ামী লীগের ব্যাপারে ইনসাফ করা হবে। ওই দিনও জাহিদ ভাই বললেন যে হাসিনার ক্ষেত্রে আমরা ইনসাফ করাবো। ইনসাফ অর্থ হচ্ছে যে হাসিনা যদি দেশে ফেরত আসে তাকে বিচারে মুখোমুখি করা হবে, তাকে এক্সট্রা জুডিশিয়াল লিঙ্ক করা হবে না, এটা হচ্ছে তাকে ইনসাফ করা। বা তাকে সে মানে প্রপার যে তার বিচারটা পাওয়ার, তা আইনি অধিকার পাওয়ার, সেটা সে ডেফিনেটলি হবে। সকলের ক্ষেত্রে এটা রাষ্ট্রের কাজে সেটা নিশ্চিত করা। তো সেক্ষেত্রে আমি মনে করি যে আপনি যেটা বলছেন যে ধরেন আওয়ামী লীগের আমলে, ধরেন আওয়ামী লীগের যাকে আপনি দুর্নীতির দায় শাস্তি দিতে পারতেন তাকে আপনি বানাই ফেলছে মার্ডার কেসের আসামি, যাকে মার্ডার কেসের আসামি বানানো কথা তাকে বানানো হয়েছে দুর্নীতির দায়। তো এই একটা মিসম্যানেজমেন্ট তো ছিলই। আর আমাদের ধরেন বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থাটা উঠে যাচ্ছে। আপনি রামিসার আব্বার কথা যদি চিন্তা করেন, উনি বলছেন উনি বিচার চায় না। তো এখন যখন বিচার চায় না তখন কিন্তু মানুষ বেশি হিংস্র হয়ে যায়, এবং মানুষ তখন নিজের আইনটা নিজের হাতে তুলে নিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো এই জিনিসটা আসলে রাষ্ট্রকে বুঝতে হবে, সরকারকে বুঝতে হবে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী তাদেরকেও বুঝতে হবে। আর বিএনপি সরকার কী করবে দেখেন, আমি একটা জিনিস বলি সবসময়, মানে আমি তারেক রহমানের এই যে গ্যাসটা বা ওনার যে চেঞ্জ আপটা, সেটাকে আমি আসলে মানে একটা জিনিস ঘটনার সাথে কম্পেয়ার করতে চাই। আপনি মনে আছে মনে হয় ইন্ডিয়াতে একটা ব্র্যান্ড আছে সুতা, এই সুতা ব্র্যান্ডটা হঠাৎ করে আলোড়ন সৃষ্টি করেছে। কেন আলোড়ন সৃষ্টি করেছে? কারণ ধরেন আমরা যে ব্র্যান্ডগুলো দেখি, ধরেন মানে স্নো ক্রিম, ফেস ওয়াশ, নাম বলছি না, হ্যাঁ, তো এরা যখন এই ধরনের যে বিজ্ঞাপনগুলো করে, এরা করে কি এমন এমন মডেলগুলো নেয় খুব সুন্দর, 100% ফিট, খুব কাপড়গুলোকে যে নেয় সে কাপড়গুলো হচ্ছে কি ধরেন খুবই অ্যাপ্রোপ্রিয়েট টাই আপ ম্যাচ আপ কাপড়। কিন্তু ধরেন সুতা ব্র্যান্ড এমন কিছু করলো যে ধরেন ধরেন আমি আপনি তো ধরেন বিজ্ঞাপন, আমরা যদি অ্যাডভার্টাইজ করতে যাই তাহলে আমি আপনি তো ধরেন ফেয়ার অ্যান্ড লাভলি অ্যাডভার্টাইজ করতে যাবো না, নিশ্চয় কোনো মডেল দিয়ে করবে বা কোনো আর্টিস্ট দিয়ে করবে, প্রফেশনাল। তো সুতা ব্র্যান্ড করলো কি তারা একদম আমার আপনার মতো লোককে দিয়ে হচ্ছে কি তারা এই অ্যাডভার্টাইজটা করেছে আর কি। তো সেটা তখন মানুষের মধ্যে ক্লিক করে গেছে। তো এখন তারেক রহমানেরও এটা আমি এর সাথে গল্পটার মিল খুঁজে পাই। ধরেন তারেক রহমান আসলে যা উনি সেটাই প্রকাশ করে, মানে উনি একেবারে চোখ বাড়ি বাড়ি দেখাতে হবে যে উনি আলাদা অনেকের চেয়ে, উনি প্রাইম মিনিস্টার, মানে উনি হচ্ছে ভিন গ্রহের মানুষ, এলিয়েন টাইপের কিছু, এই টাইপের কিছু না। উনি একেবারে যে সাধারণ মানুষটা যেভাবে আগে লাইফ লিড করতে একইভাবেই উনি প্রাইম মিনিস্টার হিসেবে একই দেখেন। ওনার দেখবেন আপনি উনি ইন করে না, ওনার শার্ট কুচকানো থাকে, হ্যাঁ। তারপরে দেখেন আপনার উনি একটা টি শার্ট গেয়ে, পোলো টি শার্ট গেয়ে দিয়ে উনি ওনার মেয়ের সাথে সিনেমা দেখতে যাচ্ছে। একজন বাবা তার মেয়ের সাথে বা তার স্ত্রীর সাথে যেভাবে সময় কাটানোর কথা সেভাবে কাটাচ্ছে। মানে আমি আপনি যে ডেইলি লাইফ যা করি প্রাইম মিনিস্টার সাথে তাই করতেছে। তো এটা একটা আমাদের এই পলিটিক্যাল সোসাইটির জন্য একটা খুবই পজিটিভ এটা সাইন। কিন্তু বাইরের কান্ট্রির প্রাইম মিনিস্টাররা এইভাবেই কিন্তু চলে। হ্যাঁ, এটা তো মানে ওদের ডেমোক্রেসি আর আমাদের ডেমোক্রেসি সেম না। না মানে উনি কিন্তু ওদের ওটাকে culture ফলো তো same করছে না। বা হ্যাঁ, উনি উনিও ১৭ বছর লন্ডনে ছিল। তো একটা মানুষ যখন একটা জায়গায় অনেক জায়গায় থাকে তখন পরিবেশের অনেক তাকেও অনেক চেঞ্জ করে ফেলে। তো ওনার মধ্যে জিনিসটা আত্মস্থ হয়েছে এবং এই জিনিসটা উনি ছড়িয়ে দিতে চায়। এই জিনিসটা উনি ছড়িয়ে দিতে চায় এবং উনি বারবারই আপনি দেখেন প্রত্যেকটা জিনিসই উনি যেভাবে অ্যাড্রেস করছে, যে জিনিসটা অ্যাকনোলেজ করছে। আপনি দেখেন ৩-৪ দিন আগের ঘটনা যে একজন সাংবাদিক রিপোর্টার, উনি কিন্তু এডিটরও না। উনি একটা বন পরিবেশ নিয়ে উনি একটা রিপোর্ট করেছে। ওনাকে ডেকে নিয়ে উনি প্রাইম মিনিস্টার অফিসে উনি কথাবার্তা বলছে কীভাবে এটাকে অ্যাকনোলেজ করা যায়, কীভাবে সমস্যা করা যায়। রাষ্ট্রের ব্যাপারটা হচ্ছে ধরেন একজন রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্র সরকার, আমাদের দেশে তো সফল হওয়া খুবই চ্যালেঞ্জিং। প্রধানমন্ত্রীর আমি শেষ করি। একটা মিনিট, আমি প্রধানমন্ত্রীর কাজ তো আসলে শুধু এই যে নর্মাল লাইফ লিড করা না, তার তো কাজ একটা একটা নিশ্চয়ই আপনি নিশ্চয়ই জানেন বা আপনি যেহেতু এর সাথে আছেন। আচ্ছা, প্রধানমন্ত্রীর কাজ নরমাল লাইফ লিড করা না ডেফিনেটলি, কিন্তু প্রধানমন্ত্রী ধরেন একটা প্রধানমন্ত্রীকে মানুষ যেভাবে দেখতে অভ্যস্ত, এই একটা ন্যারেটিভ তো উনি ভেঙেছেন। এটা একটা পজিটিভ সাইন। এটা আমি পছন্দ করছি, আমি পছন্দ করছি, মানুষ পছন্দ করছে, সেটাকে আমি উল্লেখ করলাম। এর বাইরে প্রধানমন্ত্রীর কাজ হচ্ছে কি জিনিসগুলোকে কোঅর্ডিনেট করা।
কোঅর্ডিনেট করা এবং কোঅর্ডিনেট করার পরে রাষ্ট্রের জনগণের জন্য ওনার একটা ভিশনারি প্ল্যান দেওয়া। এই কারণে তিনি প্রধানমন্ত্রী, তাই না? তো এই ব্যাপারটা হচ্ছে কি, ধরুন ওনাকে নিয়ে আমার কোনো পরিমাণ ডাউট নেই। উনি এটা ছড়িয়ে দিতে চান, ওনার ইন্টেনশনে কোনো ডাউট নেই। আমি একটা যে প্রসঙ্গে আসতেছিলাম সেই প্রসঙ্গটা বলি। ধরেন একটা আমাদের দেশের মতো দেশগুলো, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির দেশগুলো সফল হওয়াটা খুবই টাফ, মানুষকে স্যাটিসফাই করা খুবই টাফ, যে সরকারে আসুক না কেন খুবই টাফ। তো সেই টাফনেসের জায়গা থেকেও ধরেন সরকার যে কাজটা করা দরকার সবচেয়ে বেশি, সেটা হচ্ছে ধরেন সরকার জিনিসটাকে ওন করছে কিনা, জনগণকে ওন করছে কিনা। দেখেন আমাদের দেশের সরকাররা যে আগে সরকারগুলো আসতো, তারা আসলে জনগণকে ওন করতো না। মানে বলতো যে তোমার যা করার দরকার তুমি ভোটের সময় দেখাই দিও, মানে আপনার 5 বছর পর পর আপনি একবার ভোটের আপনার অধিকারটা দেখাতে পারবেন। কিন্তু এই যে জনগণের সমস্যাগুলোকে অ্যাকনোলেজ করা, মানে আপনার তো জিনিসগুলোকে একবার অ্যাকনোলেজ করতে হবে, আপনার রিকগনাইজ করতে হবে। তো এই জিনিসটা আমি মনে করি যে সরকার করছে। সরকার কোথাও কিন্তু বাহাদুরি দেখাচ্ছে না, প্রাইম মিনিস্টার দেখাচ্ছি না। কিছু কিছু জায়গায় থেকে ধরেন আপনার ওনার মন্ত্রীরা ফাংশনিং করতে পারছে না, ওনার সাথে তালে বলে ব্যাটে বলে মিলাতে পারছে না। তো মাত্র 3 মাস গেলে উনি নিজেই বলেছেন আমি না, 6 মাস দেখবো, সেটাই না, 6 মাস দেখবো। তারপর একটা ব্যাপার হয় কি যে আমাদের দেশের লোক কিন্তু খুব সাধারণ, তারা একটু ধরেন একটু যদি আইন শৃঙ্খলা ভালো থাকে, হ্যাঁ, তাদের ডেফিনেটলি যদি না, এটা আমি সবসময় বলি। আপনাদের সত্য আমি জিনিসপত্রের দাম আপনাদের কম টক শোতে থাকে। আমি বলে গেছি যে সরকারের সোজা বাংলা 2টা জিনিস। একটা সরকার কতটুকু সাফল্য অর্জন করবে 2টা জিনিস নির্ভর করে, আর কোনো জিনিস না। একটা হচ্ছে অর্থনীতি, অর্থনীতির সাথে সব কিছু রিলেটেড, দ্রব্যমূল্য বলেন, মানুষের জীবনযাত্রার মান বলেন, জিডিপি বলেন, ইনকাম বলেন, সব কিছু বলেন। অর্থনীতির সাথে আপনার স্বাস্থ্য ব্যবস্থা, খাদ্য ব্যবস্থা সব কিছু এর সাথে জড়িত। সেকেন্ড হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি। এই 2টা জিনিস থাকলে আপনি জনগণ আপনার প্রতি হ্যাপি। ধরেন আমাদের দেশের মানুষের মনস্তাত্ত্বিক জগৎটা খুব পিকুলিয়ার। কিন্তু একটা মজার ঘটনা আপনাকে বলি। ধরেন আমাদের দেশে ধরেন আপনি আজকে সাপোজ আপনি এটা সকলের ক্ষেত্রেই হয়। কারণ আমি আজকে একটা জায়গায় যাব, একটা প্রোগ্রামে যাব বা আপনার টিভি টকশোতে আসবো, তো রাস্তায় 40 মিনিটের জ্যাম, মানে খুবই বিরক্তিকর জ্যাম, রাস্তা ছাড়তেছে না, গালিগালাজ করে শেষ করে ফেলতেছি। পরের দিন যখন ধরেন 40 মিনিটের রাস্তা আমি যখন 15 মিনিটে চলে আসি, তখন আমি খুশি হয়ে যাই, আমি 40 মিনিটের কষ্টটা ভুলে যাই। আবার পরের দিন যদি এই 40 মিনিটের জায়গায় 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে, নাইস 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে, আবার গালিগালাজ খুশি হয়ে যায়। মানুষ কিন্তু খুব অল্পতেই তুষ্ট হয়ে যায় এদেশের মানুষ, আবার অল্পতেই মানুষ বিরক্ত হয়ে যায়, অল্পতেই মানুষ অখুশি হয়ে যায়, কিন্তু সে অখুশিটা বেশি দিন থাকে না, বুঝছেন? তো এটা কিন্তু সরকার বোঝে, আমি মনে করি অন্তত বুঝি। কারণ আমি তো এই পলিটিক্সের জগতে সকলের সাথে আমার উঠা বসা হয়, কথাবার্তা, ইন্টারেকশন, আর টকশোর কারণে তো এখন ইন্টারেকশনটা খুব ইজি। তা আমি অন্তত এটা ফিল করতে পারি আর কি।